আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি তুরিয়া রিজাউল কথা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। জাতিসংঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা রেজুলেশন গৃহীত, বাংলাদেশের জন্য ভালো খবর বললেন পররাষ্ট্রমন্ত্রী। খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে শনিবার বিএনপির গণ অনশন, আবেদন পুনর্বিবেচনার সুযোগ নেই সংসদে আইনমন্ত্রী। আগামী 2 ডিসেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষার শুরু, জানালেন শিক্ষামন্ত্রী। 25 নভেম্বর থেকে 3 জানুয়ারি কোচিং সেন্টার বন্ধ থাকবে। এবং স্কুলে গিয়ে শিক্ষার্থীদের দেয়া হবে করোনার টিকা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বস্তিবাসীদের শুরু হলেও চাহিদা কম। শুনছেন শিরোনাম, যাচ্ছে পুরো খবরে। আর শুরুতেই রোহিঙ্গা প্রসঙ্গ। জাতিসংঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা রেজুলেশন গৃহীত হয়েছে। রেজুলেশনটি যৌথভাবে উত্থাপন করে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি ও ইউরোপীয় ইউনিয়ন ইইউ। জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন জানায়, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয়, মানবিক সহায়তা প্রদান এবং জাতীয় কোভিড-19 ভ্যাকসিন কর্মসূচিতে তাদেরকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে বাংলাদেশ যে উদারতা ও মানবিকতা প্রদর্শন করেছে, রেজুলেশনটিতে তার ভূয়সী প্রশংসা করা হয়। কক্সবাজারের অত্যন্ত জনাকীর্ণ আশ্রয় ক্যাম্প থেকে রোহিঙ্গাদের একটি অংশকে ভাষাঞ্চলে স্থানান্তর এবং এ লক্ষ্যে অবকাঠামো সহ অন্যান্য সুযোগ সুবিধা তৈরির ক্ষেত্রে বাংলাদেশ সরকারের প্রচেষ্টা ও বিনিয়োগেরও স্বীকৃতি দেওয়া হয়। এ বিষয়ে বাংলাদেশ ও জাতিসংঘ মানবাধিকার কমিশনের মধ্যকার সমঝোতা চুক্তির স্বাক্ষরকে স্বাগত জানানো হয়। রেজুলেশনটিতে প্রাথমিকভাবে দৃষ্টি দেওয়া হয়েছে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে মিয়ানমারের জরুরি অবস্থা জারির প্রেক্ষাপটের মতো বিষয়গুলোর প্রতি। রোহিঙ্গা বিষয়ক প্রস্তাব জাতিসংঘের সর্বসম্মতিক্রমে পাশ হওয়া বাংলাদেশের জন্য ভালো খবর বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। তিনি বলেন, যে দেশগুলো রেজুলেশন নিয়ে আপত্তি জানিয়েছিল তারা চুপ আছে, ফলে নিরাপত্তা পরিষদে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। সকালে রাজধানীর ইস্কাটনে বীজ আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা জানান। জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন জানান, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা প্রদান এবং জাতীয় কোভিড-19 ভ্যাকসিন কর্মসূচিতে তাদেরকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে বাংলাদেশ যে উদারতা ও মানবিকতা প্রদর্শন করেছে, রেজুলেশনটিতে তার ভূয়সী প্রশংসা করা হয়। বাধা দেয় নাই, এটা গুড নিউজ আমাদের জন্য, যে যারা আগে বাধা দিত যেমন চায়না কিংবা রাশিয়া, তারা কিন্তু চুপ করে আছে। এবং দ্যাট মিন দ্যার ইজ দে অলসো ওয়ান্ট, রাশিয়া চায়না সবাই চায় এই রোহিঙ্গাদের আপনার সমস্যা দূর হোক। রাশিয়ার সাথে আমার আলাপ হয়েছে এবং চায়নার তো আলাপ, তাদের টুক সাম ইনিশিয়েটিভ যে তাদের স্বদেশে দে মাস্ট গো ব্যাক টু দেয়ার কান্ট্রি ফর এ বেটার ফিউচার। এটা বাই অ্যান্ড লার্জ মোটামুটি দ্যাট অলসো রিফ্লেক্টস অল কান্ট্রিজ ওয়ান্ট এ পিসফুল রেজলিউশন অফ দিস রোহিঙ্গা ইস্যু। এবার রাজনৈতিক ও সংসদ প্রসঙ্গ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাওয়ার দাবিতে আগামী শনিবার সারা দেশে গণ অনশনের ডাক দিয়েছে বিএনপি। বিকেলে গুলশানের সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খালেদা জিয়া জীবন মৃত্যুর সঙ্গে সংগ্রাম করছেন। এর আগে এক আলোচনায় রাজনীতির ঊর্ধ্বে উঠে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। শিলু রোজার রিপোর্ট। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ইস্যু নিয়ে সংবাদ সম্মেলন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার শর্তহীন বা শর্তযুক্তভাবে কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তি দণ্ড স্থগিত কিংবা মওকুফ করতে পারে। দেশের সর্বোচ্চ চিকিৎসাতেও ফল ভালো আসছে না জানিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন বিএনপির মহাসচিব। বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ চিকিৎসা দিয়েও এটা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এবং এই কথা স্পষ্টভাবেই তারা আমাদের বলেছেন যে ম্যাডাম এমন একটা অবস্থায় আছেন যেটা সমাধানযোগ্য, কিন্তু সময়োপযোগী সঠিক উন্নত চিকিৎসা না পেলে উনি যে কোনো মুহূর্তে এমন এক অবস্থায় যেতে পারেন যখন কোনো চিকিৎসাই কার্যকর হবার সুযোগ থাকবে না। এ সময় খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার দাবিতে কর্মসূচি ঘোষণা করেন তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার জন্য
বিদেশে চিকিৎসার দাবিতে আগামী 20 নভেম্বর 2021 সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত ঢাকায় কেন্দ্রীয়ভাবে এবং সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে গণ অনশন কর্মসূচি পালনের জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। অপরদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় রাজনীতির ঊর্ধ্বে উঠে খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাওয়ার সুযোগ দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা আহ্বান জানাতে চাই যে অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন, তার জীবন রক্ষা করুন। এর সঙ্গে রাজনীতিকে নিয়ে আসবেন না, কারণ এই নেত্রীর যে অবদান, এই নেত্রীর অবদান করা মানে বাংলাদেশের স্বাধীনতাকে অবদান। শিউলি রোসা, মাই টিভি, ঢাকা। এদিকে জাতীয় সংসদে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক আবারও জানান, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি দেওয়ার আইনগত সুযোগ নেই। তিনি বলেন, 401 ধারায় খালেদা জিয়ার সাজা স্থগিত করে জামিন দেওয়া হয়েছে। এই 401 ধারায় কোনো বিষয় নিষ্পত্তির পর আবার সেই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার কোনো সুযোগ নেই। আইন অনুযায়ী যা করা সম্ভব সরকার সেটা করেছে জানিয়ে আইনমন্ত্রী চ্যালেঞ্জ দিয়ে বলেন, বিএনপি নেতারা তাদের বক্তব্যের পক্ষে কোনো আইন দেখাতে পারবেন না। সাজাপ্রাপ্ত যার সাজা স্থগিত রেখে তাকে মুক্তি দেওয়া হয়েছে 401 ধারা, সেই 401 ধারায় কোনো প্রভিশন নাই যে একটা নিষ্পত্তিযোগ্য বা নিষ্পত্তিকৃত আবেদনকে আবার পুনর্বিবেচনা করার। এখন আমি একটা কথাই বলছি, ওনারা বারবার এই একই কথা বলছেন, কিন্তু আইনটা দেখলেই তো হয়, আইনটা দেখলেই হয়। আইনের মধ্যে এই সুযোগ নাই। ওনারা আমাকে যত খুশি গালি দিতে পারেন, কিন্তু তাতে আমার কিছু আসে যায় না। আমি আইন মোতাবেক চলবো। গণতন্ত্রের সম্মুখ যাত্রায় পদে পদে যারা বাধা তৈরি করে তারাই আবার মায়াকান্না কাঁদছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের নামে যারা নির্বাচন বিমুখ, যারা জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী নয়, তারাই আবার গণতন্ত্রের কথা বলে। বিএনপি নিশ্চিত হয়েছে জনগণের ভোটে ক্ষমতায় আসতে পারবে না, সেজন্য তারা দেশের স্থিতিশীল নষ্ট করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, এমন দাবি করে ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি উস্কানি দিয়ে নানা ঘটনা ঘটিয়ে সরকারের ওপর দায় চাপাতে চায়। তিনি আজ সকালে তার বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্রিফিংকালে একথা জানান। বিএনপির রাজনীতি অস্থিরতায় পূর্ণ। এই অস্থিরতা ক্ষমতা ফিরে পাওয়ার অস্থিরতা। এই অস্থিরতার কারণে তারা ক্রমশ হতাশাগ্রস্ত হয়ে পড়ছে। জাতীয় সংসদে বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল 2021 ও বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড নিবন্ধন ও পরিচালনা বিল 2021 পাশ হয়েছে। বিপাশের আগে বিল দুটি যাচাই বাছাই ও জনমত জরিপের দাবি তুলে বক্তব্য রাখেন বিরোধী দলের সদস্যরা। এর আগে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর বিল 2021 এবং বাংলাদেশ জাতীয় জাদুঘর বিল 2021 উত্থাপনের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। এখন তো অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক পর্যায়ে সারা বিশ্বে ফিরে এসেছে, তো এখন কেন আপনার রেমিটেন্স প্রভাব কমে গেল? তাদেরকে কি করে লোন দেওয়া যায়, এটা আমার মনে হয় চিন্তা করা উচিত। পেইটার ক্যাপিটাল আর একটু বাড়ানো দরকার। স্পেশালি যে এক্সেপশন, একটা কর্পোরেশনের জন্য 2A দেওয়ার কোনো মানে হয় না। আমি এই জন্য এটা বর্জন করার জন্য এখানে প্রস্তাব করেছি মাননীয় স্পিকার। বিলের 26 দফার প্রস্তাবিত আর্টিকেল 35 এর ক্লজ 2 এর চতুর্থ ও পঞ্চম পংক্তিতে অবস্থিত 6 মান্থ এবং 50,000 শব্দাবলীর পরিবর্তে 3 মান্থ এবং 35,000 শব্দাবলী প্রতিস্থাপন করা হোক। মাননীয় সংসদ সদস্য জনাব শামীম হায়দার পাটোয়ারি এবং জনাব মোকাব্বির খান সংশোধনী তালিকা 3-এর বিলের দফা 2-এ যে সংশোধনী এনেছেন, আমি এটি গ্রহণ করলাম। অন্যান্য সংশোধনীগুলি আমি গ্রহণ করতে পারছি না বলে আন্তরিকভাবে আমি দুঃখিত মাননীয় স্পিকার। এইচএসসি পরীক্ষা অন্যান্য প্রসঙ্গ।
এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী 2 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। পরীক্ষা চলবে 30 ডিসেম্বর পর্যন্ত। এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে 13,99,690 জন শিক্ষার্থী। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে এবং প্রশ্ন ফাঁস ঠেকাতে আগামী 25 নভেম্বর থেকে 3 জানুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখা হবে। বিকেলে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। বিস্তারিত জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। এইচএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে কথা বলেন শিক্ষামন্ত্রী। আমরা যথাসময়ে পরীক্ষা গ্রহণ করতে পারিনি। এসএসসির মতো এইচএসসি পরীক্ষা সীমিত পরিসরে হবে বলে জানান দীপুমণি। পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে আমরা আমাদের এই পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছি। নকলমুক্ত পরিবেশ রাখতে সব রকমের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে 25 নভেম্বর থেকে 3 জানুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানান তিনি। কিন্তু যেহেতু আমরা দেখেছি যে কখনো কখনো কোচিং সেন্টারগুলোকে ভিত্তি করেই কিছুটা এই প্রশ্নপত্র ফাঁস করবার একটা অপচেষ্টা কিংবা গুজব ছড়াবার একটা অপচেষ্টা কখনো কখনো দেখা যায় যে একটা যোগসূত্র থাকে, সেই কারণে আমরা সকল ধরনের কোচিং সেন্টারকেই আমরা এই সময়টায় বন্ধ রাখবার জন্য নির্দেশনা দিয়েছি। এবং আজকেও যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আমাদের যে সভা হয়েছে সেখানেও আমরা এই নির্দেশনাটি দিয়েছি। কাজে আশা করব যে সংশ্লিষ্ট সকলে তাদের দায়িত্ব পালন করবে এবং বিশেষ করে কোচিং সেন্টারগুলোর কাছে আমাদের অনুরোধ থাকবে যে তারা এই সময়ে তাদের এই কোচিং বন্ধ রাখবেন। আগামী বছর থেকে পরীক্ষার সময়সূচি পেছানো যায় কিনা তা নিয়ে ভাবছে মন্ত্রণালয়। উল্লেখ করে নতুন বছরের সময় মতো বই বিতরণ করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। এটা নিয়ে ভেবেছি এবং এই বছরে করা সম্ভব না, আগামী বছরে আমরা করার কথা ভাববো। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। খুব শিগগির স্কুলে গিয়ে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি বলেন, এখনই বুস্টার ডোজ দেয়া হবে না। বিশ্ব অ্যান্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ উপলক্ষে ঔষধ প্রশাসন অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। বস্তিবাসীদের জন্য টিকাদান শুরু হলেও বিভিন্নভাবে টিকা গ্রহণের কারণে গ্রহীতার সংখ্যা কম বলেও জানান জাহিদ মালিক। রাকিব হাসানের রিপোর্ট। বিশ্ব অ্যান্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ উপলক্ষে এই আলোচনা সভা। অপরিকল্পিত অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণেই দিন দিন এর কার্যকারিতা কমে আসছে উল্লেখ করে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। The slogans that no antibiotic should be sold by the pharmacies without the prescription of the doctors, and all the people who are prescribed for antibiotics, they should have the proper dose and proper timing and other things. I think this needs more dissemination and more advertisement regarding this building up of this awareness. অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক করোনার সংক্রমণ ও মৃত্যুর হার শূন্যের কোটায় নিয়ে আসতে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান। করোনা চলে যায়নি, এখনো করোনা আছে। আমাদেরকে এখনো যে স্বাস্থ্যের বিধিগুলো মেনে চলতে হবে, মাস্ক পরতে হবে এবং আমাদের টিকা নিতে হবে। টিকার রেজিস্ট্রেশন নিয়ে শিক্ষার্থীদের ঝামেলা হচ্ছে জানিয়ে খুব শীঘ্রই প্রতিটি স্কুলে টিকাদান কর্মসূচি শুরু করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। স্কুলের টিকা আমরা তো দিচ্ছি, আপনারা জানেন, এবং আমরা স্কুলের এখন সিদ্ধান্ত আমরা নিয়েছি, আমাদের ডিজি মহোদয় এখানে আছেন, যে সমস্ত স্কুলে কেন্দ্র নাই, আমরা স্থাপন করি নাই, আমরা তো এখানে 18টা না 20টা কেন্দ্র করা হয়েছে। আমরা এখন প্ল্যান করেছি ওই স্কুলে আমাদের টিম চলে যাবে, ওই স্কুলে যা টিকা দিবে। সবাইকে টিকার আওতায় আনতে এরই মধ্যে বস্তিবাসীদের টিকা দেওয়া শুরু হয়েছে বলেও জানান জাহিদ মালিক। ইদানিং ঢাকায় যে বস্তিবাসী আছে তাদেরকেও আমরা টিকা দিচ্ছি এবং তারা আগে থেকেই অনেকেই টিকা অলরেডি পেয়ে গেছে। তারপরেও আমরা যারা পাইনি তাদের দোরগোড়ায় টিকা নিয়ে আমরা পৌঁছে গেছি। এদিকে টিকাদান কর্মসূচির তৃতীয় দিনে করাইল বস্তিতে মানুষের উপস্থিতি ছিল অনেকটাই কম। তবে রেজিস্ট্রেশনের বিড়ম্বনা এবং লাইনে দাঁড়িয়ে অপেক্ষার ঝামেলা না থাকায় সহজেই টিকা নিতে পেরে খুশি বস্তিবাসী। ভালোই, কোনো ঝামেলা নাই, ঠিক মতন দিতে পেরেছি, ভালোভাবে খুব সুস্থভাবে টিকাটা দেওয়া হয়েছে।
সুন্দরই হয়েছে, দাঁড়ানো লাগে না, আসছি 2 মিনিটের ভিতর আমার সাকসেসফুল। এখন যখন দিয়েছি মোটামুটি ভালোই লাগতেছে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। বাস ভাড়া নিয়ে অভিযোগ কমেছে বলে জানিয়েছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। তবে অভিযোগের শেষ নেই যাত্রীদের। ভাড়া নেওয়ার ক্ষেত্রে বেশিরভাগ সময়ই নির্ধারিত চার্ট অনুসরণ করা হচ্ছে না বলে জানান তারা। ডেনি ড্রগের রিপোর্ট। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ, দূর থেকেই ইশারা দিয়ে থামতে বলা হলো বাসটিকে। ভাড়া নিয়ে নৈরাজ্য বন্ধে তৎপর ভ্রাম্যমাণ আদালত। সরাসরি যাত্রীদের প্রশ্ন করা হলো ভাড়া বেশি নেওয়া হচ্ছে কিনা, কিন্তু নির্বিকার যাত্রীরা। ঠিক আছে, আপনারা তাহলে সবাই ভাড়া নিয়ে কোনো কমপ্লেইন নাই। সড়কে তদারকিতে তেমন কোনো অভিযোগ পাননি নির্বাহী ম্যাজিস্ট্রেট। নিয়মিত এই ঢাকা সিটিতে 9টা প্রায় মোবাইল কোড, বিআরটি থেকে 9টা মোবাইল কোড চালু আছে। যত দিন যাচ্ছে তুলনামূলকভাবে পরিস্থিতি ভালোই। আজকে ধরুন আমি অনেক গাড়ি আটকাইছি, কিন্তু এখন কোনো অভিযোগ পাই না। প্লাস ওই ভাড়া তালিকার সাথে ভাড়ার মিল এখনো পাইছি আর কি। এখন ভাড়া নিয়ে অতিরিক্ত ভাড়ার বিষয়ে এখন কোনো অভিযোগ চোখে পড়ে নাই। কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন। ভাড়া নিয়ে বাস চালক হেল্পারের সঙ্গে যাত্রীদের রেষারেষি চলমান। পাবলিক চিল্লাইলে তার কিছু করার থাকে না। আগে যে ভাড়াটা ছিল ওই ভাড়াটা এখন নেওয়া হচ্ছে, এখন কোনো সমস্যা নাই। এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি। অনেক জনে কয় 5 টাকার বেশি দিব না, অনেক যাত্রীর লোকে ধাক্কাধাক্কি চিল্লাচিল্লি বহুত। এটা এমন একটা সিস্টেম করে দেন, হ্যাঁ সরকার কিন্তু পাবলিক মানতেছে না। যাত্রীদের অভিযোগ নির্ধারিত চার্টের চেয়ে বেশি ভাড়া নেওয়া হচ্ছে অনেক বাসেই। ফুল ভাড়া নিচ্ছে, কোনো স্টুডেন্ট ভাড়া নাই। তারপরে কেউ কম দিতে চাইলে 5 টাকা তাকে বাজে বাজে ব্যবহার করতেছে। হ্যাঁ, মানে খুব জোর জুলুমের অবস্থা। গাড়িতে চলার মতো অবস্থা নাই, সিট থাকে না, দাঁড়িয়ে যায়। সিটিং গাড়ি বলতে কিছুই নাই। হ্যাঁ, ভাড়া কি যাইতো 15 টাকা, আর এখন 30 টাকা নিতে হয়। বাস কি লেখা ছিল যে ভাড়া 30 টাকা? এখন না, 60 লেখা 25 টাকা ছিল। এমন অবস্থা থেকে কবে নাগাদ পরিত্রাণ মিলবে সেই প্রশ্ন যাত্রীদের। ড্যানি রং, মাই টিভি, ঢাকা। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার আলোচিত হাসান আলী হত্যা মামলায় 8 জনকে আমৃত্যু কারাদণ্ড এবং প্রত্যেককে 1 লাখ টাকা করে জরিমানা করেছে আদালত। হত্যা মামলার দীর্ঘ 22 বছর পর দুপুরে 14 জন আসামির উপস্থিতিতে সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় প্রদান করেন। মামলায় অপর 7 জনকে বেকসুর খালাস প্রদান করে বিজ্ঞ আদালত। এ রায়ে অসন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। অপরদিকে আসামি পক্ষের আইনজীবী এ রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান। লালমনিরহাট শহরের জেল রোডে একটি খাল থেকে 1000 টাকা নোটের 66টি বান্ডিলে 66 লাখ টাকা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বুধবার রাত 10টার দিকে সদর থানা পুলিশ এই টাকা উদ্ধার করে। পুলিশ জানায় উদ্ধার হওয়া টাকার বান্ডিলের ওপর লাকি কুপন, সাথী কুপন, ভাগ্য বদল ইত্যাদি লেখা চিরকুট আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত টাকাগুলো জাল। পরীক্ষা নিরীক্ষা শেষে বিস্তারিত বলা যাবে। আব্দুল সালাম নামের এক ব্যক্তি মাছ ধরতে গিয়ে টাকার বান্ডিল দেখে পুলিশকে খবর দিলে তাৎক্ষণিক পুলিশ টাকার বান্ডিলগুলো উদ্ধার করে। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ দিয়ে দীর্ঘ 19 মাস পর দর্শক ফিরেছে গড়ের মাঠে। মিরপুরে প্রিয় দলকে সাপোর্ট জানাতে টিকিট প্রত্যাশীদের ছিল উপচে পড়া ভিড়। দীর্ঘদিন অপেক্ষার পর টিকিট পেয়ে খুশি সমর্থকরা। তবে মাঠে ঢুকতে করোনা টিকা বাধ্যতামূলক করায় আক্ষেপ আছে অনেকের। এস এম আরিফের আরেকটি রিপোর্ট। 2020 সালের মার্চে জিম্বাবুয়ে সিরিজের পর করোনা ভাইরাসের প্রকোপে স্টেডিয়ামে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দীর্ঘ 19 মাস পর বাংলাদেশ পাকিস্তান সিরিজ দিয়ে গ্যালারিতে বসার সুযোগ পাচ্ছেন টাইগার সমর্থকরা। প্রিয় দলের খেলা মাঠে বসে দেখতে মিরপুর ইনডোর স্টেডিয়ামে টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। 3.5 ঘন্টা কাছাকাছি হবে। এখন পর্যন্ত আশেপাশে যাইতে পারি নাই। ভিতরে আর কাজই করে না, ভিতরে দেয় না। এখন আল্লাহর উপর ভরসা, পাই কিনা না পাই। দীর্ঘক্ষণ অপেক্ষার পর টিকিট পেয়ে খুশি লাল সবুজ সমর্থকরা। যেটা সামনাসামনি খেলা দেখতে পারবো, আর অনেকদিন পরে যেহেতু করোনার কারণে সবাই আটকিয়ে। আমি অনেক আনন্দিত, অনেকক্ষণ চেষ্টা করার পর আমি টিকিটটা পাইছি। আমি চাই এখানে যারা দাঁড়িয়ে আছে দর্শকরা সবাই যেন টিকিট পেয়ে। করোনার কারণে মাঠে ঢুকতে প্রাপ্তবয়স্কদের টিকা সনদ বাধ্যতামূলক। খেলা দেখতে না পারার আক্ষেপ জানান অনেকে। একেবারে দুঃখজনক বিষয় যে নোয়াখালী থেকে আসছি খেলা দেখার জন্য, কিন্তু
খেলা দেখতে পারতেছি। এটা তো আমাদের আক্ষেপের জায়গায় থাকে, তারপরে চেষ্টা করে যাব শেষ পর্যন্ত। রয়েছে কালোবাজারির অভিযোগও। আমরা তো ছেলেরা অনেকে দাঁড়ায় আছে, কেউ টিকিট পাই যাচ্ছে না, কিন্তু মেয়েরা এসে পাই লাইতেছে। 3 থেকে 4টা টিকিট নিতেছে, তারপর ওখান থেকে 1000 টাকা 500 টাকা এরকম ভাবে বেচতেছে। 15 টাকা করে টিকিট, ওরা এত টিকিট পাইছে কো? যদিও সুশৃঙ্খলভাবে টিকিট বিক্রির কথা জানায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। এটা আমাদের কাছে কোনো অভিযোগ আছে এবং সুন্দরভাবে টিকিট ব্যবস্থাপনা এবং সুন্দরভাবে লাইন ধরে তার টিকিট নিচ্ছে। করোনার কারণে 50% আসন খোলা রেখে খেলা দেখতে পারবেন দর্শকরা। SM আরিফ, মাই টিভি, ঢাকা। এ ছিল এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ রাত 9:30টায় দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।